প্রদীপবাবু এবং সুপর, আমাদের চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র, আমাদের খুবই প্রখ্যাত এবং আমাদের স্বাস্থ্য দপ্তরকে চাঙ্গা করার জন্য অবিনত কাজ করে দেন, এমনকি নিজের প্র্যাকটিস নষ্ট করে ডক্টর ত্রিদীপ ব্যানার্জি এবং সুব্রত মৈত্র, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। টোটাল এক্সপার্টস কমিটি, আমাদের এখানে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের সতীশ দুয়ারি আছেন, আছে আমার কলিগ সুব্রত বক্সি, ফিরাজ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, ডক্টর নির্মল মাঝি, ডক্টর কাসিম, ডক্টর শান্তনু সেন সহ আরো আমার ডিএমই ডিএস থেকে শুরু করে তারাও আছেন, এবং আরো অনেক চিকিৎসকরা আছেন, আমার নার্স বন্ধুরা আছেন, এবং এখানে যারা কাজকর্ম করেন তারা সবাই আছেন। আমার মনে হয় কখনো কখনো বক্তৃতা দেওয়ার থেকেও প্রাণের স্পন্দন অনুভূত হয় অনেক ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে। আমি সেটাকে প্রথমে অ্যাপ্রিসিয়েট করি। আমার ছোট্ট ছোট্ট নার্সিং এর বন্ধুরা তারা যে গান দুটো গাইলেন, আলোক এখন আলোতে প্রাণের প্রদীপ, আর একটা গাইলেন আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আমি এটাই বলতে চাইছি যে যারা কাজ করে তারা কাজটাও করে, সাথে সাথে অন্যান্য যে ক্রিয়েটিভিটি আছে সেটার সাথেও তারা যুক্ত। এটা দরকার, তাহলে সারাক্ষণ ব্রেন ফ্যাটিক হয়ে যাবে, শুধুমাত্র এই নেই ওই নেই ওই নেই এই করতে করতে সামলাতে সামলাতে। আপনারাও তো আমার জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আমার ট্রেনিরা থেকে শুরু করে সবাইকে বলছি, তাদেরও কখনো কখনো তারা গান গাইতে ভালোবাসেন। আমি ডিউটি আওয়ার্সে করছি না, ডিউটি আওয়ার্সের পরে আমি রিল্যাক্স করতেই পারি, কাজে বাকি দেবো না, এটা আমাদের মতো। সুতরাং আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের গানের মধ্যে দিয়ে লাইনটাকে তারা ক্লিয়ার করে দিয়েছে। এবার আমরা হচ্ছে উচ্চ, আমরা এই সম্বন্ধে সঞ্জয় মিত্র আপনাদের বলেছেন, এবং টুডে আই মাস্ট কনগ্রাচুলেট মাই চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র। তার কারণ হচ্ছে এই প্রপোজালটা উনি আমার কাছে নিয়ে আসেন যখন তিনি হেলথ সেক্রেটারি ছিলেন, এবং উনি যখন আমায় বলেন কেন্দ্রে কত প্রোগ্রাম আছে, প্রধানমন্ত্রী যোজনা, এই যোজনা এই যোজনা, এটা মুখ্যমন্ত্রী যোজনা করে দেবেন, যে একদম হবে না, ঠিক কিনা বলো? আমি একদম হবে না, বলে না এটা আমরা ভালো কাজ করতে যাচ্ছি, সুতরাং চেয়ারটাকে সম্মান দিয়ে, আর একদম হবে না। আমি বেঁচে থাকাকালীন নয়, আর মরে যাওয়ার পরেও আমি এমন কিছু করবো না। আপনারা জানেন কিছু স্ট্যাচু নিয়ে কিছু একই জিনিস আমি দেখি, একই লোকের নামে সব, এই টেন্ডেন্সি ইজ ভেরি ব্যাড। যারা স্যাক্রিফাইস করে তারা স্ট্যাচুও চায় না, আর তারা স্বীকৃতিও চায় না, তারা মনে করে এটা তাদের জীবনের ব্রত, তাই তারা করে। আমি তো নার্সদের দেখলে আমার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে পড়ে। কেন মনে পড়ে? এটা একটা সিম্বলিক, কিভাবে রোগীদের ভালোবেসে, অনেক সময় এটা ঠিক কেউ কেউ ভাঙচুর করে, কেউ মারা গেলে দুঃখ পায়, আমি তাদের সেন্টিমেন্টটাকে আমি ডেফিনেটলি শেয়ার করছি, কিন্তু এট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে মানুষের চিকিৎসাটা ঠিক হচ্ছে। আমি হয়তো 100 করতে পারি না, কিন্তু আমার ইন্টেনশন শুড বি 101। ইন্টেনশন যদি ঠিক হয় তাহলে কিন্তু কাজ হয়ে যায়। এবং পিজি খুব বড় একটা হাসপাতাল, পিজি মেডিকেল কলেজ, আরজি কর সমস্ত নিয়ে জেলা হসপিটালগুলো, কিন্তু পিজির একটা গুরুত্ব হচ্ছে এই কারণে এখানে দুনিয়ার সাধারণ মানুষ সবাই হবে, এমনকি নার্সিং হোম থেকে বেটার ফেসিলিটিস পিজি হসপিটালে আছে। আর পার টু সে আমাদের এমন এমন হসপিটাল আছে, মেডিকেল কলেজ, আরজি কর থেকে শুরু করে পিজি থেকে শুরু করে বাঙুরও এখন হয়ে গেছে, যে যেভাবে তারা কাজ করছে এবং একটা মিরাকল রেজাল্ট দিচ্ছে। মানুষ তো এটুকু চায়, এর থেকে বেশি কিছু চায় না। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই শুভ দিনে। আমার প্রফেসর অধ্যাপক যারা আছেন টিচিং এর, আমার অল চিকিৎসক এবং জুনিয়র থেকে সিনিয়র, এবং আমার নার্সের থেকে আমার ট্রেনি বন্ধুরা, এর আগেও আমরা সব খুলেছি 6টা, ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল, এমআর বাঙ্গুর হসপিটাল, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলো শীঘ্রই করা হবে। এছাড়াও জানুয়ারি মাসের মধ্যে রেডি হয়ে যাচ্ছে, আজকে যেমন বাঁকুড়াতেও হয়েছে, এখানে এসএসকেএম হয়ে গেছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল পাওয়া যাবে জিনিস, বর্ধমান বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি মনে করি আজকে সকালে করেছে, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল কালকে হবে, তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল কবে হবে? নেক্সট উইকে।
এবার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল, নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, কন্টাই সাব ডিভিশনাল হসপিটাল, বারুইপুর সাব ডিভিশনাল হসপিটাল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আর ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে আরো কয়েকটা। সেগুলো হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল, আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বীরভূম ডিস্ট্রিক্ট হসপিটাল, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল মানে বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, শিলিগুড়ি সাব ডিভিশনাল হসপিটাল, আরামবাগ সাব ডিভিশনের হসপিটাল। 5টা জায়গায় একটু প্রবলেম হচ্ছে, আমি মনে করি এটা মিটমাট হয়ে যাবে। সঞ্জয়বাবু নিজে টেক কেয়ার করলে এটা মিটমাট হয়ে যাবে। সেটা হচ্ছে কল্যাণীর যে জেএনএম হসপিটাল আছে, রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটাল কুচবিহার, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, রামপুরহাট সাব ডিভিশন হসপিটাল। আমি 28 তারিখে যাচ্ছি উত্তরবঙ্গ উৎসবে। দার্জিলিং এ যেটা আছে আমি করে দেবো, কোথা থেকে করো ভেনু আমি পরে জানিয়ে দেবো। এবং রামপুরহাট সাব ডিভিশন হসপিটাল। আমি এটা এই জন্য বললাম, যেটা সঞ্জয়বাবু বলছিলেন তাকে টেনেই আমি বলি, এখানে তো বক্তৃতা বেশি দেওয়া উচিত নয়, দেবো না। দিদি আমি বক্তৃতায় শুধু দেবো তো সারাদিন বকলে আর কাজ করবো কখন? চিকিৎসক এই জন্য এই প্ল্যানটা আমরা করেছি। অনেক সাধারণ মানুষ আছে, এমনকি জেনে রাখবেন, মানুষই কখনো ভেদাভেদ হয় না, তারতম্য হয় না। কারো হয়তো ক্ষমতা আছে, সে কিন্তু একটা বড় নার্সিংহোম অ্যাভেল করতে পারে, ওষুধের দোকান ওষুধ কিনে সব জায়গায় তারা অ্যাভেল করতে পারে। কিন্তু আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, ডাউন ট্রোডেন, এবং আমাদের দেশে অনেক মিডিল ক্লাস ফ্যামিলি আছে। আমি বলি না মিডিল ক্লাস ফ্যামিলির প্রবলেম এটাই, বুক ফাটে তো মুখ ফাটে না, বুকে যন্ত্রণা হবে কিন্তু তবু মরমুষ করছি এত, তারা বলতে পারে না। তার কারণ তাদের আত্মমর্যাদার সম্মুখে তাদের এতটাই ধ্যান ধারণা। গরিবদের কাজ আমরা করবো, এটা তো আমাদের মোরাল অব্লিগেশন, সামাজিক দায়িত্ব। আমি স্বামী বিবেকানন্দের একটা বই পড়ছিলাম কদিন আগে, পড়েছি অনেকগুলোই, যদিও পড়াশোনা করার টাইম পাই না, একটু ফাঁকিবাজও আছে। তার সত্ত্বেও বলি, যখন প্রয়োজন হয় দেখিনি, স্বামীজি বলছেন তোমার নেতা তৈরি হতে গেলে বা সাধু তৈরি হতে গেলে শুধু পুজো পাঠ আর অঞ্জলি দিলে হবে না। মানুষের, আমাদের ভারতবর্ষের দরিদ্র মানুষই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। সেই দরিদ্র নারায়ণের সেবা করো, সেবাই পরম ধর্ম, সেবাই পরম কর্ম, এটাই আমাদের সবকিছু। আমি যখন যেখানে কাজ করব সেটাই আমার মন্দির, সেটাই আমার মসজিদ, সেটাই আমার গুরুদ্বারা, সেটাই আমার আমার সবাইকে মিলে একসাথে আমরা কাজ করব। 35টা হসপিটালে আমরা এই যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান শুরু করছি, ইতিমধ্যে 7-8টা হয়ে গেছে। বিশেষ করে ধরুন ক্যান্সার, ধরুন কিডনি, ধরুন হার্ট, খুব এক্সপেন্সিভ এইসব জায়গাগুলো কাজ করা। এবং অনেক গরিব মানুষ আছে, সে একটা চিকিৎসা করাতে পারে না পয়সার অভাবে। এই সমস্ত মেডিসিন গুলো কিন্তু এইসব দোকানে পাওয়া যাবে। মনে রাখবেন, এটা নয় যে তারা নিজের ইচ্ছে মতো রাখবেন। টেন্ডার করা হয়েছে, প্রত্যেকটা টেন্ডারে পেয়েছে। আর 2, আমরা কিন্তু বলে দিয়েছি আমার এই ব্র্যান্ডের এই ওষুধ চাই, অর্থাৎ মেন হচ্ছে প্রায় 140-র ওপর, 142 ভালো, আমি এটা চাই আরো লাফিয়ে বেরো, 142। সুতরাং আমি আপনাদের আবার বলি, এইসব দোকানগুলোতে পিপিপি মোডে হচ্ছে এবং কোথাও কোথাও 50% ছাড় দিচ্ছে, যেটা অরিজিনাল দাম মেডিসিনের, কোথাও 60%, কোথাও 67%। এটা বড় লাভ, মনে রাখবেন সাধারণ মানুষের। আর এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান মানে শুধু পিজি হসপিটালের পেশেন্টরাই পাবে সস্তায় তা নয়। এনিবডি ক্যান কাম and anybody can take the medicine from this shop also. সমস্ত ইনসাইড অ্যান্ড আউটসাইড প্রত্যেকটা জেলায় জেলাও করে দেওয়া হচ্ছে এবং এত তাড়াতাড়ি কাজগুলো করা হয়েছে। সঞ্জয় মিত্র যখন হেলথ সেক্রেটারি ছিলেন তখন তিনি অনেকগুলো কাজ ইনিশিয়েটিভ নিয়েছিলেন। আপনারা জানেন যে আমাদের এখানে বাংলায় আমরা 35টা সুপার ফ্যাসিলিটি হসপিটাল করতে যাচ্ছি এবং তার মধ্যে অলরেডি অনেকগুলো প্রসেসও আছে। এবং এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন যে মাত্র 1.5 বছরে আমরা প্রায় 10,000 বেড বাড়িয়েছি। নট এ ম্যাটার অফ জোক, 10,000 বেড আমরা বাড়িয়েছি।
বাট যে আমাদের পপুলেশন ইজ ভেরি হাই, ডেন্সিটি ইজ ভেরি হাই, কিন্তু তাতেও হয়তো সব মানুষকে সংকলন করা যাচ্ছে না। আরো করবো আমরা, একটু টাকা পয়সা তো লাগে, বুঝতেই পারছেন, রোজ রোজ আর এক কথা কত বলবো, তার মধ্যে বলি এক, কাগজগুলো ডিস্টার্ব করে কার এক। কালকে আমি মিটিং এ দাঁড়িয়ে বললাম, আমি কি বলেছিলাম, আমি বললাম প্রধানমন্ত্রীর সাথে আমি 7-8 বার দেখা করেছি আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন নিয়ে। তো আমি তাকে গণতান্ত্রিক পদ্ধতি দেখা করে কথা বলতে পারি, আমি তো মারতে পারি না রে ভাই, এটা হোয়াট ইজ রং? আমি তো মারার কথা বলিনি। আপনারা যারা মিথ্যে কথা বলে সংবাদ পরিবেশন করছেন কেউ কেউ, তাদের উদ্দেশ্যে বলি ল্যাঙ্গুয়েজটা দেখে নিন, অর্ধেক ল্যাঙ্গুয়েজ দেবেন না। আমি ভাত আর আমি ভাত খাই, এই দুটোর মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। আপনি আমি ভাত ধরছেন আর আমি ভাত খাই ধরছেন না, ইজ ইট নট এ ক্রাইম? মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি জানি দু একজন করে যাচ্ছেন সমানে, করুন আপনি, আপনার ব্যবসাটা, আপনার টাকা, আপনি আপনার ব্যবসায়িক কার্যতে চালাবেন, সেটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিরপেক্ষ বলবেন না দয়া করে। আর কোথায় তাকে কুকুর কামড়ালো সেটা নিয়ে ইস্যু করবেন না আশা করি। আর এসব করে কিছু করা যাবে না, ভাঙা যাবে না। তার কারণ গড়ার থেকে ভাঙা সহজ, তা সত্ত্বেও মনে রাখবেন আমরা কাজ করছি জাস্ট লাইক এ টিম, নোবডি ক্যান ডিস্টার্ব আস এবং নোবডি ক্যান টাচ আস অলসো, কারণ আমরা সলিডলি কাজটা করার চেষ্টা করছি। আমাদের সাথে আইএস নেই, আইএস কত কম, প্রয়োজন 314, আছে আমার 112 বা এরকম টাইপের। কোথা থেকে কাজ করবে দেখেই, এটা নতুন করে আমাদের কাজটা করবো কোথেকে? একটা সেক্রেটারিকে 4টে ডিপার্টমেন্টের দায়িত্ব দিতে হচ্ছে, তাদের পক্ষেও হেক্টিক হয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আমরা এগুলো পয়সাটা করবো। আমি আপনাদের যেটা বলছিলাম, আমাদের প্রায় 10,000 বেড বেড়েছে 1.5 বছরে, এবং এছাড়াও মেডিকেল স্টুডেন্টরা দে বি ভেরি হ্যাপি। মেডিকেল স্টুডেন্টদের আপনারা জানেন এই 1 বছরের মধ্যে আমরা কতটা বাড়িয়েছি। আমরা প্রায় মেডিকেল যারা স্টুডেন্ট আছে তাদের প্রায় 500 সামথিং সিট বাড়িয়েছি, 600। এবার বলি হিসেবটা, 34 ইয়ার্স এন্ড প্রথম সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে আমরা যতক্ষণ না আসছি আর কি, ততক্ষণ পর্যন্ত 2011 মে পর্যন্ত সম্ভবত সংখ্যাটা ছিল কত ছিল বলুন তো? সম্ভবত সংখ্যাটা ছিল সব মেডিকেল কলেজের অ্যাডমিশন নিয়ে 1200 কাছাকাছি, 1150 আর 1200 ঠিকই আছে। ধরো বলেছি তো, রেকর্ড তো আমার কাছে এক্ষুনি নেই, এটা বলে দিলাম, সেই জন্যই ক্রস চেক করে নিচ্ছি। আর 1150, আর মাত্র 1.5 বছরে আমরা কত সিট বাড়িয়েছি মেডিকেলে জানেন? জাস্ট লাইক 1700, 1900 হয়ে গেছে এখন, সেটা প্রসেসে আছে বলে 1700 আমরা করতাম, তাহলে এই 1-2 মাসের মধ্যে প্ল্যানিংটা হয়ে গেছে। থ্যাংক ইউ। 1900, কি খুশি হচ্ছেন তো ডাক্তাররা, যারা নতুন ডাক্তার হবে, নার্স হবে? বুঝুন, 60-65 বছরে ইনক্লুডিং দ্যাট লেফট ফ্রন্ট পিরিয়ড 34 ইয়ার্স, 1 বছর 1.5 বছরের মধ্যে 600 মেডিকেলের সিট আমরা বাড়িয়েছি। এবং ইতিমধ্যেই আমরা যখন এসেছিলাম আমরা দেখলাম কোনো হাসপাতাল অনেক আছে, ডাক্তার নেই, নার্স নেই, প্যাথোলজিস্ট নেই, লাইব্রেরি নেই, ল্যাবরেটরি নেই, কিছুই নেই। সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু চেষ্টা করেছি অন্তত কিছুটা হলেও কাজ করবার। সুব্রত মৈত্র এবং এক্সপার্ট গ্রুপ দিলীপ ব্যানার্জিরা কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা কল্পনা করতে পারবেন না। কোথাও না কোথাও, কোথাও জঙ্গলমহল পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন এরা, কোথায় যাচ্ছে না। দিলীপদা বাচ্চাদের ব্যাপারে এত ইন্টারেস্টেড, মালাদেবী ওখানে বসে আছেন আমি দেখছিলাম, ঠিক তো? চিনেছি তো চেহারাটা? উনি আগে চিত্তরঞ্জন শিশু হসপিটালটা দেখতেন, এখন বিধান শিশু হসপিটালে গিয়েছেন, দুটোই দেখছে এখন। একটু প্রেশার পড়ছে, কিন্তু কি আর করা যাবে, এসে এসে আমি জানি একটু প্রেশার পড়ছে, আমাদেরও পড়ছে। সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে এটা বড় ব্যাপার। আমরা এসে দেখলাম, একদিন সঞ্জয় মিত্র আমি কথা বলছিলাম, বলে আর ডাক্তার নেই, ডাক্তার বাবু কোথায়? এগুলো তো টেকনিক্যাল পোস্ট, তাকে ডাক্তারি ট্রেনিং নিতে হবে, তাকে MBBS করতে হবে, তবে তো একজন ডাক্তার তৈরি হয়। তো সেই ডাক্তার আমি কোথায় পাবো? আমরা 2 বার অ্যাড দিলাম, আর যে আসবে নিয়ে নেবো, বাস্তবে স্টক ভরবো, কারণ এসেন্সিয়াল সার্ভিসেস। পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। এবার সঞ্জয় মিত্রকে বললাম, আপনি একটা কাজ করুন, বেঙ্গলে যদি না পাওয়া যায় আউটসাইডারদের বাংলায় আসতে বলুন, কারণ চিকিৎসাটা তো মানুষকে দিতে হবে। একটা মানুষ বিপদে পড়বে, আমি তার চিকিৎসা করবো না, এটা তো ঠিক নয়।
সেই জন্য এগুলো করতে হবে। তাই ইতিমধ্যে আমরা প্রায় 1005 ডাক্তার এবং নার্স অলরেডি আমরা 2100 মতো ডাক্তার অলরেডি রিক্রুট করা হয়ে গেছে এবং প্রায় 2000-এর মতো নার্স হিসেব তো দিয়েছেন 2000, 2600 হয়েছে। নতুনটা নিয়ে আসলে এই বছরটা বলেনি আর কি, জানুয়ারিটা 2600, আর ডাক্তার কত 2100 এবং নার্সিং টিচার কত হয়েছে এবং নার্সের সংখ্যাটা প্রায় 2600। সুতরাং এই যে কাজগুলো হচ্ছে এটা আপনাদের কাছে সবসময় জানাবার সুযোগ পাই না, তাই জানাচ্ছি। এছাড়াও 6টা হাসপাতালে, কলকাতার বাঙুর মেডিকেল কলেজ হাসপাতাল, বারাসাত, মেদিনীপুর, জলপাইগুড়ি জেলা, বেঙ্গল মেডিকেল কলেজে এইসব দোকান অলরেডি চালু হয়ে গেছে। আমাদের কিছু কিছু জায়গা আছে, কলকাতা বাঙুর মেডিকেল কলেজে প্রায় একদিনে লক্ষাধিক টাকার বেশি ওষুধ কিনছেন লোকেরা। তারপর হচ্ছে আজকে যেমন বাঁকুড়া হয়ে গেছে, প্রায় 2 লক্ষ টাকা ডিসকাউন্ট পেয়েছে পাবলিক এই কদিনের মধ্যে। আমি এটা বলছি এই কারণে যে এসএসকেএমও আজকে থেকে এই সুযোগটা চালু হবে এবং সঞ্জয়বাবু বলছিলেন ইট উইল বি বিগেস্ট ওয়ান। সুতরাং এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। জননী ও শিশু সুরক্ষা যোজনা আছে আমাদের একটা, জননী এবং শিশু সুরক্ষা যোজনা। তাদের বিনামূল্যে এই ন্যায্য মূল্যে দোকান থেকে ওষুধ আমরা সরবরাহ করছি এবং ছোট্ট শিশু, নবজাতক মা এবং শিশুদের জন্য আমরা কিন্তু 3 মাস পর্যন্ত মা এবং শিশুকে আমরা কিন্তু গাড়ি করে নিয়ে আসছি, আবার আমরা তাকে সমস্ত দায়িত্ব নিয়ে চিকিৎসাও করে দিচ্ছি। এগুলো কিন্তু বড় বড় পদক্ষেপ মনে রাখবেন। এখানে তাছাড়াও এই দোকানগুলো কিন্তু দিন রাত সমানে খোলা থাকবে, ওই নয় যে দিনে খুললো রাতে থাকলো না, কারণ রাতে কিন্তু সবচেয়ে মনে হয়ে যায়, ওষুধ কিনতে পারেন এখানে করে ছুটে বেড়ায়। দিন রাত 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা মানে চ্যানেলে 24 ঘন্টা নয়, ওরা শুধু আমাদের বিরোধিতা করে, ওটা একটা পার্টির চ্যানেল। 24 ঘন্টা দিন, 24 ঘন্টা 365 দিন চলবে। বন্ধু, আগে আপনারা জানেন শয্যার অভাবে অনেক সময় পেশেন্ট ফিরে যেত, জায়গা নেই, জায়গা ওভারলোডেড হয়ে গেছে। সেই জন্যই আমরা 35টা সুপার হসপিটাল করছি, সুপার ফেসিলিটি, যাতে মানুষ গ্রামেরটা গ্রামেই চিকিৎসা পায়। কিন্তু এখানে শয্যার সংখ্যা কম থাকাতে চিকিৎসা পাবে না, এটা হতে পারে না। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড আমরা চালু করব। যে কোনো পেশেন্ট আসলে যদি ভর্তি করার মতো কেস থাকে 48 ঘন্টা তারা ট্রিটমেন্ট করবেন। এই এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড নতুন করে চালু হচ্ছে। ভালো করে শুনুন, কেউ যদি পেশেন্ট এলো, দেখলো জায়গা নেই, হতেই পারে পেশেন্ট জায়গা অলওয়েজ প্যাকড আপ থাকে, কিন্তু হসপিটাল দায়িত্ব নিয়ে তাদের চিকিৎসা করবে। 48 ঘন্টা অবজারভেশনে তারা রাখবেন। তারপরে যদি দেখে রোগী ভালো হয়ে গেছে, ছুটি দিয়ে দেবেন। আর যদি দেখেন না রোগীকে ক্রিটিক্যাল, তাহলে হসপিটালই ব্যবস্থা করে দেবে, অন্য কোন হসপিটালে তাকে সিরিয়াসলি ট্রিটমেন্ট করা যায়। এবং আর একটা জিনিস আপনারা জানেন, আমরা কতগুলো হাসপাতাল মার্জারও করছি, মানে অ্যাডমিনিস্ট্রেশনটা। যেমন পিজি হসপিটালের সাথে আমরা শম্ভুনাথকে ট্যাগ করে দিয়েছি। শম্ভুনাথ পাশে আনইউটিলাইজ ছিল, লেট দেম ইউজ। আমরা রামলিক দাস হসপিটালটা ভালো করে করছি, যেটা পিজি হসপিটাল এখন দেখেন, সেটাও প্রয়োজন আছে। এছাড়াও ধরুন মেডিকেল কলেজ ডাক্তার না, এগুলো অনেক আছে। হ্যাঁ, তাছাড়াও আরো কতগুলো আছে, আমি আর বলছি না, সব বলতে গেলে আমার অনেক টাইম লাগবে। তাছাড়াও আপনাদের আমি বলি যে আমাদের সেই জন্য 44টা বেডে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড আমরা চালু করছি। পিজিতেই চালু হবে, তাই তো? ইট উইল স্টার্ট ফ্রম পিজি। প্লিজ সি দ্য আদার মেন হসপিটাল অলসো, কারণ একটা পেশেন্ট যাতে না পড়ে। বাঙুর খুব ভালো করছে, কিন্তু এনআরএস, মেডিকেল, আরজিকর সেগুলো তো দেখে নিতে হবে। তাহলে কি হবে, এই 44টা শয্যার যে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড আমরা করছি, এটা জেলাতেও দেখুন, জেলা হসপিটালগুলোতেও। ইফ নট 400, ট্রাই ফ্রম 100 বেড, at least 100 seat you can reserve for this। মানে আমি বলছি এক্সট্রা অবজারভেশন, যেটা এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, সেটা যদি আমরা প্রত্যেকটা জেলা হসপিটালে, হেডকোয়ার্টারে, মানে জেলা হসপিটাল
এবং বিশেষ করে কলকাতার যে বড় বড় হসপিটালগুলো আছে সেগুলোতে করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন এখানে শিশু মৃত্যুর হার ছিল খুব বেশি। কেন জানেন? শুধু এখানে নয়, চেন্নাই, দিল্লি, তাদের তো কোনো পয়সার অভাব নেই, তাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব নেই, তাদের ওখানে আমাদের থেকেও বেশি বাচ্চা মারা যায়। এটা দুঃখের। প্ল্যান তৈরি করা হয়নি। আমরা প্রথমেই বসে এই প্ল্যানটা তৈরি করেছিলাম হেলথ ভবনে গিয়ে, স্বাস্থ্য ভবনে সঞ্জয় মিত্র জানেন, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। তাতে আমরা ঠিক করেছিলাম যে আমরা কেন্দ্রকে লিখবো যে প্রেগনেন্ট মাদারদের তোমরা ভিটামিন কিছু ওষুধ মানে প্যাকেট, যেটা খেলে তার শরীর ভালো থাকবে। কারণ অনেক সময় দেখবে এটা আমাদের সেন্টিমেন্ট, হয়তো মা খুব গরিব, তার দুটো বাচ্চা আছে, আমরা খাবার দিয়ে দেখেছি তিনি নিজে না খেয়ে বাচ্চাদের ওটা খাওয়ান, কিন্তু তাতে প্রেগনেন্ট মাদার যে খেয়ে তার যে স্বাস্থ্য বেবি হবে সেটা থেকে খাদ্য থাক। সাথে সাথে আমরা দেখছি যখন পয়সা হবে বাট আমরা ভেবেছি এটা ভিটামিন ফুড, যেটা তাতে বাচ্চাটাও ভালো হবে, মাও আমার ভালো থাকবে। আজকের এই সাথে সাথে এর আগে পিজিতে সবচেয়ে বড় আইসিসিউ বেড হয়েছিল, আইসিসিউ ইউনিট, সিসিউ, আইসিসিউ কেউ বলে সিসিউ, কেউ বলে আইকিউ, নানা রকম আছে, সিসিউ স্টার্ট হয়েছিল। পৃথিবীর বৃহত্তম মানে এশিয়ার বৃহত্তম, তাই তো, এশিয়ার বৃহত্তম। এবং আবার আপনাদের বলি খুব ভয়াবহ হয়, শুধু আমাদের এখানে না, আমাদের এখানে মুসলিম পপুলেশন খুব হাই, ট্রাইবাল পপুলেশনও হাই, শিডিউল কাস্ট পপুলেশনও, আবার জেনারেল ক্যাটাগরির মানুষও অনেক আছে। কিন্তু প্রবলেম কি জানেন? অনেকে চিৎকার করে, জাস্ট খবর মানে চিৎকার করার জন্য করে, তাদের রাজত্বে যে কি হতো একটা প্ল্যানিং পর্যন্ত করেনি বলে তো এই অবস্থা। তারা যদি প্ল্যানিং করতো তাহলে আমাদের তো সেই সব ফেস করতে হতো না। কোথায় চুপচাপ থাকবে না বড় বড় কথা বলছে। আমি ওদের বলি, শুনুন, শিশু কেন মারা যায় ইম্যাচিওর, আমার টিচিং প্রফেসররা, ডাক্তাররা, নার্সরা সবাই জানে। এবং কোথাও কোথাও তো আমি মনে করি নার্স ইজ বিগার দ্যান দ্য ডক্টর অলসো, কারণ তারাই কিন্তু মেনলি ওষুধ দেয়, তারাই কিন্তু স্যালাইনটা লাগায়, তারাই কিন্তু সব কাজটা করে। ডাক্তাররা তো প্রেসক্রিপশন লিখে দেয়, কিন্তু ইমপ্লিমেন্ট করে কে? ইমপ্লিমেন্ট করে সিস্টাররা। কোথাও একটা ভুল ত্রুটি হয়ে গেলে অনেক সমালোচনা তারা সহ্য করে, কিন্তু তারা যে ডেডিকেটেড সার্ভিসটা দেয় তার কি কোনো তুলনা আছে? আমি তো মাঝে মাঝে রিসেপশনে আসি, আমি দেখি আমার জুনিয়র ভাইগুলো, যারা জুনিয়র, তারা সব বসে বসে ওখানে সব প্রেসক্রিপশন লেখে লোককে সাহায্য করে। আমি নিজে লুকিয়ে চুরিও দেখেছি ওরা ভালো করে করে, তাই ওদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে মা এবং শিশু কেন যায় হয় জানেন? এই যে বাচ্চাগুলোকে যখন হসপিটালে নিয়ে আসে তাদের ওয়েটটাই হচ্ছে 700, 800, 1500, কিন্তু একটা সুস্থ বেবি হতে গেলে মিনিমাম 2500 গ্রাম হওয়া উচিত, তাই তো? সেই জন্য যখন নিয়ে আসছে এটা, তখন ম্যাল নিউট্রিশন তাদের আছে, ম্যাল নিউট্রিশনের প্রবলেম আছে। মা প্রথম দিন থেকে এখনো গ্রামে অনেক জায়গায় ধাই মারা বাচ্চা বের করে। তারা এমার্জেন্সিতে যে মানে লাইফ সেভিং ড্রাগস গুলো দেওয়া প্রয়োজন, অনেক সময় ইন্টিরিয়ারে পাওয়া যায় না, তবু তারা চেষ্টা করে। তারাও করতে করতে ট্রেন্ড হয়ে গেছে, আমি তাদেরও সম্মান জানাই। সাথে সাথে বলি, আমাদের এখানে প্রবলেমটা কি জানেন? আমাদের যে মালদা হসপিটাল বা মুর্শিদাবাদ, বিহারের অনেক বন্ধুরাও আসেন আমাদের এখানে ট্রিটমেন্ট করতে, কারণ বিহার হচ্ছে আমার পড়োশি রাজ্য। কিষানগঞ্জ, ডালকোলা থেকে মালদা মুর্শিদাবাদে ট্রিটমেন্ট করতে হয় আমাদের। আমরা প্রাউড টু সে ইয়েস উইল ডু ইট, মানে মানুষে ডিসক্রিমিনেশন করা যায় না। কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি, কোন বাচ্চাগুলো মারা যাচ্ছে এটা খুব সেন্সিটিভ। যাদের ওয়েট 800 থেকে 1500, মানে আমি দেখে বুঝতে পারি। আমি একবার বিলাল শিশু হসপিটালে দেখতে গিয়েছিলাম, দেখতে গিয়ে দেখলাম এইটুকুটুকু একদম, মানে এইটুকুটুকু বাচ্চা। আমি জিজ্ঞেস করলাম ওয়েট কত, আমাকে বললো একটা 600, একটা 700, তাদের রেখে দেওয়া হয়েছে প্রায় লাইফ সেভিংস দিয়ে। এই প্রবলেমটা এই জন্য, সেজন্য নিয়ম হচ্ছে 18 বছরের বিয়ে হওয়া উচিত। যে মা বোনেরা এটাকে সুন্দর মতো করে দেখতে হবে। আমাদের দেশে এখনো তো নাবালিকা বিয়ে হয়, অনেক হয়, কিন্তু আমরা সেটা বলছি না। আমরা বলছি যে আপনারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ান, নিজেদের ভালো রাখো, মা যত ভালো থাকবে বাচ্চা তত সুস্থ হবে। সুতরাং এই যে শিশু মৃত্যুর ব্যাপারটা নিয়ে আজকে নয়, দীর্ঘদিন ধরে চলে এসছে, এবং তাই আমরা প্রায় খুব দৃষ্টান্তমূলক ভাবে গত 34 বছরে এসএনসিইউ ইউনিট তৈরি হয়েছিল 6টা, আর আমরা এই 1.5 বছরে আমরা অলরেডি 21টা চালু করে দিয়েছি।
28টা চালু হয়ে গেছে, আরো বেড়ে যাচ্ছে আর কি। আর 40টা ছিল আমাদের টার্গেট, 40-এর মধ্যে 31 মার্চের মধ্যে 40টা হয়ে যাবে। একটু কম্পেয়ার করুন, স্বাস্থ্য দপ্তরটা তো ঘুম ধরিয়ে দিয়েছিল। জাস্ট কম্পেয়ার করে আমায় বলুন আপনার ইনফরমেশন কারেক্ট নয়। আমি যখন দেখি আমার একটা ফিগার ভুল হতে পারে, আমি জিজ্ঞেস করে নিয়ে অলওয়েজ। আমি মনে করি সঠিক ফিগার বলা উচিত এবং গভর্নমেন্টের রেকর্ডে। এই দুটো একটু ডিফারেন্স কারণে জানুয়ারির হিসেবটা দেখিয়েছে, আমি ডিসেম্বর পর্যন্ত আমার কাছে হিসেবটা ছিল। দেখ, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, তাহলে আমার টিম খুব ভালো কাজ করছে। আমার টিম মানে পশ্চিমবঙ্গ সরকারের টিম, আমাদের সবার টিম। তাই বাচ্চাদের ব্যাপারে আমরা ইভেন এমনকি কতগুলো মাদার চাইল্ড হাব তৈরি করছি এখানে, প্রায় 10টা তৈরি হবে। এই 11টা, 10-এর জায়গায় 11টা, দেখেছেন তো? আমি কাছাকাছি আছি, কিন্তু আন্দাজে বলে দিচ্ছি, কিন্তু কাছাকাছি আছে, আমার লেখা নিয়ে এসে দিচ্ছি, শুধু কোন কোন দোকান হবে সেটুকু। সুতরাং এটা খুব ভালো। এবং মেডিকেলের সিট বেড়েছে, আমাদের বেড বেড়েছে। এসএনসিইউ প্রায় 28টা হয়ে গেছে, আর 12টা হাতে আছে। আর হচ্ছে আমাদের মাদার চাইল্ড হাব, যেটা কেয়ার করার জন্য, সেটা 10টা করা হবে। এবং আমি যদিও স্যাটিসফাইড নই, বাট একটুও যদি কেউ ভালো কাজ করে একটু প্রশংসা করা উচিত। এটা আমার কৃতিত্ব নয়, এটা কৃতিত্ব আমাদের স্বাস্থ্য দপ্তরের সকলে। আপনারা জানেন নবজাতক শিশুর মৃত্যুর হার প্রায় 23%। আমরা 2011-তে কথা বলছি, তার মধ্যে অর্ধেক ভাঙা বছর গেছে, মেতে ইলেকশন হয়েছে, মানে লাস্ট রেজাল্ট বেরিয়েছে। এই 1-1.5 বছরে আমরা কিন্তু নবজাতক মৃত্যু হার শিশুদের 23% থেকে কমিয়ে 19% করেছি। এবং আগামী দিনে আমরা চাইবো এটা 0 হয়ে যাক। এটা কারণ তারা এত খাটছে করছেন। আর শিশু মৃত্যুর হার প্রায় 13% থেকে কমে 10% হয়েছে। সুতরাং এটাকে আমাদের ধরে রাখতে হবে, কেউ যেন কোনো কনস্পিরেসি করে। আমি জানি কেউ একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, লোকটা মরে যায়, এসব করা যাবে না। একটা ড্রাগ ব্যান্ড আছে, সেই ব্যান্ডটা দিয়ে দেয় ডাক্তার। হাসপাতালটা পলিটিক্স করার জায়গা নয়, আর ভুল করে মানুষকে মেরে দেওয়ার জায়গাও নয়। আমি কারো বিরুদ্ধে কিছু বলছি না, বাট আই হ্যাভ দ্যাট ইনফরমেশন উইথ মি। আমি এখনো মনে করি অনেকে দেখুন বুকে ব্যথা করছে, হসপিটালে চলে এলো। একবার আমি একটা কেস স্টাডি করেছিলাম। ডাক্তারদের মাথার উপরে অনেক বোঝা থাকে, তারা হয়তো অনেক সময় চেষ্টাও করেন, কিন্তু চেষ্টা করলেও হয়তো কিছু কিছু কেস নাও হতে পারে, তখন দুঃখ হয়। কিন্তু মনে রাখবেন, এরা লোককে সচেতনতা করবার প্রয়োজন আছে। যে কোনো বুকে ব্যথা বা যে কোনো কেস আসলে ফার্স্ট দুটো জিনিস করা উচিত। এক হচ্ছে অ্যালার্জি টেস্ট করা উচিত, আর 2 হচ্ছে যদি কারো অ্যাজমা থাকে সেটা টেস্ট করা উচিত। তা না হলে ওই কথা বলে এসে সঙ্গে সঙ্গে মরে যাবে। ইজ ইট এ ফ্যাক্ট? আমি টেকনিক্যাল পার্সন নই, কিন্তু আমি একটা সার্ভে করেছিলাম। যে কোনো হসপিটালে পেশেন্ট আসলে আগে দেখতে হবে যে তার অ্যালার্জি টেস্ট। কারণ অনেক মানুষ জানবেন, এই যে হাতে ফুটো করে একটা দেখে নেয় অ্যালার্জি টেস্ট। কেন দেখে নেয়? তার কারণ হচ্ছে অ্যালার্জি টেস্ট না করলে এবং অ্যাজমা টেস্ট না করলে এই ওষুধটা বুমেরাং হয়ে যেতে পারে। এটা ঠিক আমাদের তার জন্য একটু কথা খরচ করতে হবে। আমি আমার সিস্টারদেরও বলবো, জুনিয়র ডাক্তারদেরও, সিনিয়রদেরও সম্মান দিয়ে, যখন ইমার্জেন্সিতে কখনো এই পেশেন্ট আসে, প্লিজ আপনারা দয়া করে এই দুটো জিনিস টেস্ট করে নেবেন। কারণ আমি দেখেছিলাম একবার গত 3-4 বছর আগে প্রায় প্রচুর মারা গিয়েছে এই পিজিতেই। তখন আমার মনে একটা সন্দেহ হয়, আরে কি হচ্ছে এটা? তখন জানতে পারি গোড়ায় গলদ এই হয়েছে। যেমন আমি জানি একটা হসপিটালের কথা, আমি নাম বলছি না এম্বারাস করার জন্য, কয়েকজন নিজের ইন্টারেস্টে একটা ওষুধ আছে, জানেন তো, সেটা দিতে নেই। কার কি আমি সেটা বলছি না, বাট আই নো দ্য ফ্যাক্ট যে তাকে সেই ওষুধটা দিলে সে মারা যাবে। তো কেন দেবে? ব্যান্ড হয়ে গেছে তা সত্ত্বেও। আমি আপনাদের বলবো, ডিএসও এখানে ডিএসএ এবং ডিএমই আছে, হেলথ সেক্রেটারি আছে, কোনটা করণীয় কোনটা করণীয় নয়, ইচ অ্যান্ড এভরি মানে ডিজিজের জন্য ওয়েবসাইটে ফেলবেন। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে থাকবে কোন ওষুধ ইউজ করা উচিত, কোন ওষুধ ইউজ করা উচিত না। কারণ অনেক ওষুধ ব্যান্ড হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও চলছে না। কিন্তু দেখে নেবেন, ডায়েরি নয়, ওয়েবসাইটে দেখবেন, যার ইচ্ছে সে দেখে নেবেন। আর প্রত্যেকটা হসপিটালেও একটা চার্ট টানিয়ে দিতে বলবেন। এই জন্য যে কিছু করে দেখতে পাচ্ছে না, বড় বড় করে টানাবে, যাতে লোকের, সাধারণ মানুষের নিজের নলেজটা বাড়ে। নলেজ সবারই আছে, কিন্তু কোথাও একটা ভালো জিনিস দেখলে এগুলো বলে দিতে হয়। এবং 7টি নতুন স্বাস্থ্য জেলা তৈরি হয়েছে, এটা আমরা এসএনসিইউ তো আমি আপনাদের বললাম।
হাসপাতালের বেড প্রায় 10,000 হয়েছে, এমবিবিএস পাঠ্যক্রমের সিট বেড়েছে প্রায় 545টি, 600 কাছাকাছি 1.5 বছরে। 3টি নতুন মেডিকেল কলেজ ও 3টি নতুন নার্সিং কলেজ করা হয়েছে এই সরকারের আমলে। আমি রেলে থাকাকালীন আরো 2টো করে দিয়ে গিয়েছিলাম, একটা মাঝঘাট আর একটা গার্ডেন দিচ্ছে, এমনকি খড়গপুরেও ছিল। প্রত্যেকটা জায়গাকে ফুল করে করে আমি চাই আমার বোনেরা নার্সের ট্রেনিং নিয়েও তারা কাজ করুক ভালো করে। দে আর দ্য হাফ ডক্টর, মনে রাখবেন, দে নো। সুতরাং তাদেরও যাতে আরো বেশি করে আমরা রিক্রুট করে কাজে লাগাতে পারি, ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। কারণ পয়সা নেই বলে আমরা করতে পারছি না, কারণ মাইনেটা হচ্ছে পুরো নন প্ল্যান থেকে হয়, ক্যাশে। সুতরাং ক্যাশটা না থাকলে আমি তো র্যাশ দিতে পারি না। আবার এই যে বললাম ক্যাশটা না থাকলে আমি কি অ্যাস দেবো, সেটা আমার দিকে গিয়ে বলবে মমতা ব্যানার্জি বলেছেন ওষুধ দেবে না, অ্যাস দিতে বলেছে। ইটস নট দ্যাট, ক্যাশে দিতে হয়, এটা অ্যাসে নয়। সেই জন্য প্রবলেম হলেও আমরা কিন্তু ইতিমধ্যেই বলছি, আমার যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা আছে, যত ডাক্তার দেখবেন এমবিবিএস পাস করে এসছে, ছেলেরা মেয়েরা, স্টেট ডাইরেক্ট একদম সুপারের হাতে দেবেন বা প্রদীপ বাবুর হাতে দেবেন। আমি তাদের রিকোয়েস্ট করছি এটা আমাদের কাছে পৌঁছে দেবে। আমি চাই আমার যত ডব্লিউবিসিএস আছে, এমবিবিএস আছে এখানে, তারা প্রত্যেকে যদি একটু কাজ করেন, সুযোগ পান। অনেক আমার ম্যান পাওয়ার দরকার আছে, কিন্তু ম্যান পাওয়ার আমার হাতে নেই। 2 হচ্ছে, আর একটা বলি যে ম্যান পাওয়ার হাতে নেই। আর একটা হচ্ছে যে নার্সিং এ আমি মনে করি কেরালায় স্টার্ট হয়ে গেছে অলরেডি ফিমেল নার্স, আবার ম্যান নার্সও কিন্তু আছে। মেল 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 ওইটা মেল নার্স, মানে ছেলেদের কথা বলছি আমি। সেটাও যদি আমরা চালু করি তাহলে আরো সংখ্যাটা বাড়বে। অনেকে আছে ইন্টারেস্ট নিয়ে কাজ করে, তো ডাক্তাররা করেন না, তখন কি আমরা দেখি ডাক্তারটা মেল না ফিমেল? সুতরাং আমাদের বোনেদের যারা করবে তাদের ঢেলে সুযোগ দিন। নার্সিং ট্রেনিং আমি অনেক দেবো, আরো নার্সিং কলেজ 4-5টা হয়ে গেছে, দরকার আরো অনেকগুলো করবো আমরা। কারণ নার্সিং এর জায়গাটাকে ইম্পর্টেন্স বানাতে হবে এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং আমরা চাই এটা ভালো করে হোক। এবং এছাড়াও আরো অনেক কিছু, 8টি হাসপাতালে আবার RSBY চালু হয়েছে, মানে আনঅর্গানাইজ সেক্টর যারা, তাদের 30,000 রুপিজের একটা চিকিৎসার ব্যাপার করে দিয়েছি আমরা অসংগঠিত শ্রমিকদের জন্য। সেটাও 8টা হাসপাতালে চালু আছে। সুতরাং এই যে কাজগুলো আমি এই কারণে বলবার চেষ্টা করছি, এই কাজগুলো একটা মহৎ কাজ। ভুলে যান আমি কে আপনি কে। আমি এখনো মনে করি আমরা যদি সাধারণ মানুষ হয়ে নিজেদের যাচাই করি না, তাতে অনেক ভালো কাজ হয়। আমার মনের মধ্যে যেন কোনো ইলিউশন না থাকে আমি একটা কেউ কেটা। ভিআইপি আবার কি, ডেমোক্রেটিক কান্ট্রিতে ভিআইপি বলে কোনো কথা থাকাই উচিত না। আমরা এলআইপি, অন্যরা রাখতে পারে, বাট আমি রাখি না। আমি তো নিজেকে এলআইপি বলতে পছন্দ করি। এলআইপিটা কি লেস ইম্পর্টেন্ট পার্সন, আর ভিআইপিটা ভেরি ইম্পর্টেন্ট পার্সন। সুতরাং আমি মনে করি আই উইল ভেরি হ্যাপি ইফ ইউ আস্ক মি ইনস্টেড অফ চিফ মিনিস্টার দ্য কমনার। ওই জায়গাটা কিন্তু আমার চিরকাল থাকবে। ইট ইজ মাই পার্মানেন্ট চেয়ার, নোবডি ক্যান স্টপ ইট। এবং সেই জন্যই বলছি কিছু কিছু জায়গা আছে দিতে হয়। আমি গতকাল গিয়েছিলাম ক্যানিংয়ে, আমি হঠাৎ শুনলাম আমার কিছু বন্ধুরা, কেউ কেউ মাথায় ঢুকিয়েছে, মাথাটা খেয়েছে, কেউ কেউ, সে আমি জানি কারা খেয়েছে। সুতরাং তারা বলেছে ওই ফেয়ার প্রাইস সব কেন কম দামে দেবে, হবে না। হ্যাঁ, এই আবার কি? মানুষ, গরিব লোক কোথায় সুযোগ পাবে? সাধারণ মানুষ তারা ঠিক করে দেবেন যে মানুষ ন্যায্য মূল্যে ওষুধ পাবে না? আপনারা কে? আমি জানতে চাই, হু আর ইউ দিস পিপল? আপনি কেন টেন্ডারে পার্টিসিপেট করেননি? এই যে দামে আমার হাসপাতালগুলো দিচ্ছে আপনি দিন, দিয়ে অ্যাপ্লাই করুন, আপনাকে আমি করিয়ে দিচ্ছি। সেখানে গভর্নমেন্টের রাস্তা খোলা, কিন্তু ফর গড সেক ডোন্ট সে that because of the fair price shop we will close our medicine shops and all this. এসব করতে যাবেন না, আগুন নিয়ে ফেলবেন না। অনেক মানুষ আছে আপনার দোকানেও যাবে, তার কারণ যাদের আবার অনেক সময় মনে হয় তাড়াহুড়ো করে জানে না সিস্টেমটা, হয়তো আমি যেটা বললাম ইনসাইড যে ওপিডিটা আমরা যে মেডিসিনের দোকানটা করছি, তো আপনার দোকানে গেলে আপনি বা ওষুধ দেবেন না কেন? লেট আস ডিসাইড। টেন্ডারে যারা পেয়েছেন তারা 50 থেকে 70% পর্যন্ত কনসেশন পাচ্ছে। যদি আপনারাও যে ড্রাগগুলো আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট থেকে, আমাদের যে প্যানেল আছে, এবং সেক্ষেত্রে আপনিও যদি ওই দামে দেন, পিজি হসপিটালে সাপোজ আপনিও দিতে চান ওই দামে, আসুন সুপারের কাছে একটা করে কাগজ জমা দিন। তা না করে ন্যায্য মূল্যে ওষুধ কেন জনগণ পাবে? জবাব চাই, জবাব হবে না। জবাব কোথাও কোথাও মানুষের জন্য সিদ্ধান্ত নিতে হয়, এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তার কারণ একটা গরিব মানুষ ফিরে যায়, হাসপাতালে চিকিৎসা পায় না।
একটা গরিব মানুষ পয়সা দেয় বন্ধু। কতগুলো জায়গায় মুর্শিদাবাদ, মালদা, নর্থ বেঙ্গলের একটা জেলা জলপাইগুড়ি সম্ভবত আমরা ক্যান্সারে বিনা পয়সায় ট্রিটমেন্ট করছি। এন্টায়ার নর্থ বেঙ্গল আমরা ক্যান্সারে পুরো ফ্রিতে ট্রিটমেন্ট করছি। এখানেই বা হবে না কেন? ডিএমই অ্যান্ড ডিএস আমি যেটা বলছি, এখানেই বা হবে না কেন? নর্থ বেঙ্গল যখন স্টার্ট হয়ে গেছে, অ্যাটলিস্ট ইউ স্টার্ট ওয়ান হসপিটাল যেখানে লোকে আসতে পারে। সাউথ বেঙ্গলে 7টা সামনে বছর করার আগে একটা তো এখানে করবেন আগে। এগুলো হচ্ছে মানে পিপিপিতে করবো আমরা, কি অসুবিধা আছে? সুতরাং তারা বলছেন যে ন্যায্য মূল্যের দোকান বন্ধ করে দিতে হবে, করতে দেব না, তাদের আমি বলি হাত জোর করে বলছি, সাধারণ মানুষের জন্যই আপনার, সাধারণ মানুষকে মানে ডিপ্রাইভ করবেন না, তাদের চিট করবেন না। আজকে এই কথা বলছেন কেন? তাহলে তো আপনার সমালোচনা করা উচিত ছিল যেদিন বিপিএল কার্ড হয়েছিল। এরা তো আন্ডার প্রিভিলেজ ক্লাস, কেন এরা কোথায় জিনিস পায়? তার ক্ষমতা নেই, তাই মনে রাখবেন। এগুলো মাথায় রাখতে হবে যে আমি একটা ভালো কাজ হচ্ছে আমি সেটাকে বাগড়া দেবো কেন? এই আইন আমি তাদের কাছে আবেদন করব, যে কোনো নেতাই আপনাদের খুশবো মানে ওয়ার্ডটা কি বলবো, উত্তেজিত করুন না কেন বা আপনাদের প্রভোগ করুন না কেন, প্লিজ রিয়েলাইজ আপনারও যদি মনে হয় আপনি পার্টিসিপেট করুন, আরো 10টা এক্সট্রা হবে, আপনিও বিজনেস করুন, কোনো অসুবিধা তো নেই। ওষুধের দোকান সব না, সেটা তো আমি বলছি টেন্ডার করে করা হয়েছে। ওষুধের দোকানটাই পার্টিসিপেট করেছে, সেটা আমি জানি। প্রিয়াদা কি বলছে আমার, মদন এর সব আছে আমার সাথে, শোভনদা, টেন্ডারের মধ্যে দিয়ে ওষুধের দোকানগুলোই তো পার্টিসিপেট করেছিল। সিদ্ধান্তটা যদি রং হয় তাহলে আপনারা কেন পার্টিসিপেট করেছিলেন? এবং আরেকটা আমি আবার আপনাদের একটা চান্স দিতে পারি, কারা কারা 65 to 70% ডিসকাউন্ট দেবেন দিন আমায়, আমি করবো। দিন আমায় আমি করবো, আমার অপশন ইজ ওপেন। বাট প্লিজ দয়া করে বলবেন না একটা গরিব মেয়ে সে খেতে পায় না, তাকে আমার একটা চাকরি দেওয়ার অধিকার নেই। প্লিজ দয়া করে বলবেন না ওরা গরিব তাই ওদের বিপিএল কার্ড দেওয়া যাবে না। প্লিজ, আমার ভীষণ ঠান্ডা লেগেছে আসলে, রোজ ঘুরে বেড়াচ্ছি তো ধুলোতে বেশি অ্যালার্জিটা হয়। দরকার নেই, আমি নিজে নিজে করতে পারি না জল। তবে সেই জন্য বলছিলাম, দেখুন আমি তো একটা বক্তৃতা দিচ্ছি না, জাস্ট লাইক ক্লাস, একটা ক্লাস নিচ্ছি, সুযোগ পাই না তো তাই। সুতরাং এই জন্যই আমি মনে করি যে আমি করবো না, অন্যকে করতে দেব না, এই সিদ্ধান্তটা ঠিক নয়। এবং এতে মানুষ সাহায্য পাচ্ছেন, লক্ষ লক্ষ টাকার ওষুধ বিক্রি হচ্ছে তার, কিন্তু গরিব মানুষগুলো যাচ্ছে, সাধারণ মানুষ। আমি কি বলেছি, যার ক্ষমতা আছে সে নার্সিংহোমে যাবে, যার ক্ষমতা নেই সে এখানে আসবে। সরকারি হাসপাতালগুলোর ইনফ্রাস্ট্রাকচার আমি এখনো আপনাদের বলি বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, এই 1-1.5 বছরে অনেক পড়েছে, আগামী দিন আরো করবে। এবং আমি এখনো মনে করি ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই সরকারি হাসপাতালগুলোতেই আছে, মনে রাখবেন। সেক্ষেত্রে আমাদের আরেকটু বাড়াতে হবে, আর একটু সুযোগ যাতে মানুষ পায় তার জন্য চেষ্টা করতে হবে। আর একটা জুনিয়র ডাক্তারদের আমি একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যারা নতুন ডাক্তার হবে বা হয়তো 6 মাস 1 বছরের মধ্যে হবেন অথবা হয়ে গেছে, আমি একটু রিকোয়েস্ট করি আপনাদের। রিকোয়েস্ট অন্য কিছু না, আমি রিকোয়েস্টটা করবো এই কারণে, প্রথম ডাক্তার হয়ে প্লিজ 1 বছর আপনারা গ্রামে সার্ভিস দিন, গ্রামে বা জেলায় আমরা ইনসেন্টিভ দেবো। আপনি ইন্টেরিয়ার এরিয়ায়, আমাদের একটা ডিসিশন আমরা নিয়েছি, ইন্টেরিয়ার এরিয়ায় যারা কাজ করবে তাদের আমরা একটা ইনসেন্টিভ দেবো। এবং 8 বছর পর যদি আপনারা ফিরে এসে আবার করেন, আপনারা টিচিংয়েও করুন, আপনারা স্টাডি করুন, আপনারা কেউ এমডি আছে এমএস হতেই পারেন, আপনারা করতেই পারেন, সেগুলো করুন। 1 বছর পাশ করেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে জয়েন করবেন, আর পাশ করেই 1 বছরের জন্য একটু মাটির সাথে মিশবেন, মানুষের সাথে। মানুষ কত খুশি হবে। তা না আমরা কি করে, আপনারা যদি দায়িত্ব না নেন তাহলে ইন্টেরিয়ার এলাকাগুলো কি নেগলেক্টেড থাকবে? শুধু তো কয়েকটা ঘর তৈরি আছে, আর তো কিচ্ছু নেই। সুতরাং এগুলো আমাদের ভাবতে হবে আগামী দিন। এই 1.5 বছরের মধ্যে উই ট্রাইড আওয়ার বেস্ট। আমি তো আপনাদের হিসেব দিলাম, কারণ জনগণের কাছে হিসেব দিতে আমি বাধ্য। আমি তো আপনাদের হিসেব দিলাম, হিসেব হয়তো আমার আরো থাকবে। একটু কাজ করুন ভালো করে, একটু দেখুন তো হসপিটালগুলো কেউ যেন না বলে সরকারি হাসপাতালে গেলাম আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, এটা যেন না বলে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। আর আমার যারা 4th গ্রেডের স্টাফও আছে, মানে যারা গ্রুপ ডির আছে, তাদের কাছে আমার একটা অনুরোধ, হাসপাতালগুলোকে কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। আমরা মেকানাইজ পলিসিও এর জন্য তৈরি করবো ভাবছি। আপনি অন্য কাজ করুন, আপনি যদি পরিষ্কার না করেন রোগী তো ইনফেকশন হয়ে যাবে। আপনি আপনার কাজ করুন, আপনাদের ভয় নেই।
কাউকেই ছাঁটাই করতে যাব না, আমি এটা করি না, আমি অন্য কেউ নই, আমি মানুষের যে যার দুটো খাচ্ছে তাকে আমি করে খেতে দেবো না, এটা হয় না। কিন্তু সাথে সাথে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেকানাইজ যেটা হচ্ছে ক্লিনিং সিস্টেম, এটা আমাদের ইমিডিয়েট করতে হবে সব বড় বড় হাসপাতালে। এবং যারা আমার গ্রুপটি ভাইরা আছে তারা সহযোগিতা করবেন, তারাও কাজ করবেন তাদের সাথে। কারণ আপনারা তো অনেক সময় রাত্রিবেলা কেউ নেই, তখন আপনারাই দৌড়ে দৌড়ে ট্রলিতে করে পেশেন্টটা নিয়ে চলে যান, এটা আপনার কাজের ডিউটি। সুতরাং আপনার কাজের ডিউটি আপনার সেবা, আর আমাদের কাজের ডিউটি টু সেভ ফ্রম দ্য ডিজাস্টার অফ কমন ক্লাস অ্যান্ড দ্য আন্ডার প্রিভিলেজ ক্লাস। এটুকু করলেই আমার মনে হয় অনেক ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমাদের সিস্টার বোনেরা হতে পারে, ঠিক সেরকম অনেক মাদার আমাদের হতে পারে, অনেক নিবেদিতা আমাদের হতে পারে, নিবেদিত প্রাণ যায়, এরকম আমাদের ছেলেরাও মনে রাখবেন খুব ভালো কাজ করেন। এবং ইয়াং ছেলেরা তো ফুটফুট করে একদম ফুটন্ত, তারা একদম তাদের হৃদয়টা সবসময় কাজ করতে চায়। ফুটন্ত মানে আমি আগুন জ্বালিয়ে দিয়ে দেয়, আবার কবে লিখে দেবেন দেখবেন যে ফুটন্ত বলেছে। ফুটন্ত মানে ইউথ অ্যান্ড স্টুডেন্ট, এরাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাণ স্পন্দন, সবচেয়ে বড় কর্মপ্লাবন ওদের দিয়েই হয়। 18 বছর যা পারে তা অনেকেই পারে না। আমার টিচিং স্টাফ যারা আছেন, অধ্যাপক অধ্যাপিকা বা ডাক্তার যারা কাজ করছেন, আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার জুনিয়র ডাক্তারদের জন্য, ভবিষ্যতের জন্য এবং নার্সদের জন্য অভিনন্দন থাকলো, ইনক্লুডিং 4th গ্রেড স্টাফ। আমার আর একটা ছোট্ট কথা বলার আছে, সেই ছোট্ট কথাটা হচ্ছে ভালো করে যদি আপনারা কাজ করেন সকলেরই গর্ব হবে, এবং সাথে সাথে আমরা প্রাউড ফিল করে বলবো এই যে আমরা ওষুধের দোকান চালু করেছি না, ইন্ডিয়াতে প্রথম, মনে রাখবেন কেউ করতে পারেনি, ইন্ডিয়াতে প্রথম ওই স্টার্টেড, যদিও পয়সা নিয়ে করিনি। আপনারা শুনলে অবাক হবেন, আমরা 19টা মানবাধিকার কোর্ট করেছি, আমরা 45টা মহিলা আদালত করতে যাচ্ছি, আমরা এই 65টা আমরা মহিলা পুলিশ স্টেশন করতে যাচ্ছি, তার মধ্যে 12-14 হয়েও গেছে। এরকম অনেক কাজ আছে। 731 দিন লিভ, মায়েদের বাচ্চা মানুষ করা, তার ছুটির বাইরেও তার 731 দিন লিভ আমরা মায়েদের জন্য, বাচ্চা মানুষ করার জন্য দিয়েছি। যে কোনো সময় এই ছুটিটা আপনারা নিতে পারেন 18 বছর পর্যন্ত। এবং অনেকে আছেন তারা মনে করেন যে প্র্যাকটিস করা ভালো, নিশ্চয়ই ভালো, তাহলে অনেক লোক চিকিৎসাও পাবে কোত্থেকে। কিন্তু আমি তাদের কাছে আর একটা অনুরোধ করবো, আপনারা ইনস্টিটিউশন আপনারাও একটু দেখুন, যাতে আপনাদের যখন টাইমটা, যে টাইমটা হাসপাতালে কাজ করার জন্য দেওয়া আছে, সেই টাইমটুকু যদি আপনারা একটু দয়া করে দেন, অনুগ্রহ করে দেন। আর কাউকে কাউকে আমি একটু গ্রামে যাওয়ার জন্য বলবো, তার কারণ অনেক গ্রামীণ হাসপাতালে ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমি সেজন্য আপনাদের এটা একটা রিকোয়েস্ট করে যাবো, নিজেই বসে বলুন, আমি নিজে আপনাকে প্রেশার দেবো না। কারা কারা যেতে চান, যারা যারা যেতে চান তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ইনসেন্টিভস আমরা ভাববো। উই মাস্ট প্রিপেয়ার এ প্ল্যান অফ অ্যাকশন। এবং এটা দেখুন, আমি জানি কয়েকজন ডাক্তার অলরেডি আমাদের প্রপোজাল দিয়েছে যে আমরা শনিবার আমরা একটা জেলা হসপিটালে ট্রিটমেন্ট করতে যাব। খুব ভালো, জেলাটা খুশি হয়ে বলুন তো। মিস্টার পান্ডে দাঁড়িয়ে আছে, তাই একদিন জেলায় যাওয়ার জন্য আপনি কোথায় গেল, ঠিক তো? আরে উঠে দাঁড়ান, চেহারাটা দেখেন না, ওই মানে যেটা পেয়েছি সেটা আমি বুঝছি আর কি। সুতরাং এরকম অনেক কাজ আছে, আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা খুবই খেটে খুঁটে করে। পিজি হসপিটালটা আমি সুব্রত বক্সিকে বলেছিলাম টাকা দিয়ে ওয়ালিং গুলো সব করে দিয়েছে, কিন্তু বাদ বাকি আরো যেটুকু করা হবে ইনফ্রাস্ট্রাকচার ববি দেখে, এটা মদনরা আছে সামনে, সুবন্ধা, এরাই দেখে, এই অঞ্চলটা এদের কাছাকাছি থাকেন এরা। সুতরাং আরো কি করে হাসপাতালটা আমি চাই একটু সবুজ থাক, একটু গ্রিন টয়লেট যদি আমরা ব্যবস্থা করতে পারি, অনেক সময় নোংরাটা পরিষ্কার হয়ে যায়। মেকানিজম যেটা আমরা বলছি ক্লিনজিং, যেটা মেকানাইজড ওয়েতে, এইসব কিছু কিছু করতে পারলে দেখবেন চেহারা পাল্টে যাবে। সঞ্জয় মিত্র এখন আমার চিফ সেক্রেটারি, কিন্তু চিফ সেক্রেটারি হওয়া সত্ত্বেও আমি ওনাকে রোজই বলি আপনি কিন্তু হেলথটা একটু দেখে দেবেন। এবং সতীশ তিওয়ারি এসছে, ইউ হ্যাভ টু রান। কখনো কখনো আমাদের দৌড়তে হয়, যারা ভালো কাজ করবে অ্যাপ্রিসিয়েট করবেন, আর যারা সাবোটেজ করবেন তাদের রেকর্ড তৈরি করবেন। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না, এটা এসেন্সিয়াল সার্ভিস। ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। আবার আমার বোনেদের গানের কলিতেই বলি, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমরা সবাই মনে করি হাসপাতালটা সেবার জায়গা, সেবাই পরম ধর্ম। আমি 2-3টে খ্রিস্টানদের গান খুব ভালোবাসি, যে বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে।
অথবা আমরা বলি অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, এটার নামই আলো। সুতরাং বোনেরা যে গানটা ধরেছিলেন খুব অ্যাপ্রোপ্রিয়েট গান, এবং আপনারা নিশ্চয়ই করবেন। সকলে ভালো থাকুন। আমাকে এই সুযোগটুকু দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।